রৌমারী সীমান্তে নারী শিশুসহ ৬ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজেপি। ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকার বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক। এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার RS ফাহিম। আত্মসমর্পণ করছেন মুফতি আমির হামজা। সর্বশেষ জানাবো, বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রৌমারী সীমান্তে নারী শিশু সহ ৬ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজেপি। কুড়িগ্রামের রৌমারী উপজেলার শোলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ৬ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF বলে অভিযোগ উঠেছে। রোববার ১৪ জুন ভোর ৬টা ৪০ দিকে ভারতের ঝালুরচর BSF ক্যাম্প থেকে তাদের সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পুশ ইনের জন্য আনা ওই ৬ জন বর্তমানে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজের ভেতরে অবস্থান করছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বিষয়টি সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ BGP গয়টাপাড়া বিত্তপির সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করেন। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীও সীমান্তের 0 পয়েন্টে অবস্থান নিয়ে পুশ ইন প্রতিরোধে নজরদারি জোরদার করেছেন। স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টার ঘটনা নিয়ে উদ্বেগ রয়েছে। এই কারণে গয়টাপাড়া সীমান্তে যে কোনো ধরনের পুশ ইন ঠেকাতে সবাই সতর্ক অবস্থানে রয়েছেন। বিজেপি সূত্র জানায়, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। পুশেনের চেষ্টার বিষয়টি নিশ্চিত করে গয়টাপাড়া বিত্তপির হাবিলদার মাসুদ রানা বলেন, কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বিজেপির টহল জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও এই বিষয়ে বিজেপিকে সহযোগিতা করছেন। ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকার বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট কাটিয়ে উঠতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকার বিশেষ ঋণ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ব্যাংকটিতে সৃষ্ট অস্থিরতা এবং গ্রাহকদের আমানত তুলে নেয়ার চাপে এই জরুরি সহায়তা দেয়া হয়েছে। রোববার ১৪ জুন কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সহায়তা দেয়া হয়। ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যেই বিপুল সংখ্যক গ্রাহক তাদের আমানত তুলে নেন। এতে ব্যাংকটিতে তারল্য সংকট দেখা দেয়। পরবর্তীতে অনেক গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয় ব্যাংকটি। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত CRR ক্যাশ রিজার্ভ রেশিও পূরণ করতে পারেনি। এই অবস্থায় গত সপ্তাহে ১০,০০০ কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে ব্যাংকটি। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ২,৫০০ কোটি টাকার সহায়তা অনুমোদন দিয়েছে। এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার RS ফাহিম। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার ১৪ জুন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৯ জুন আসামি ফাহিমকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণের উপপরিদর্শক আমির হামজা। ওই দিন আদালতে আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ রোববার দিন নির্ধারণ করেন। আটক রাখার আবেদনে বলা হয়, তদন্তকালে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের মধ্যে সন্দেহভাজন RS ফাহিম চৌধুরীর বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে। মামলাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন বলে উল্লেখ করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে,
এই মামলার তদন্তে আসামি RS ফাহিম চৌধুরী একজন সাবেক ছাত্রলীগ নেতা ও অর্থ যোগানদাতা। এই মামলার এজাহার নামীয় আসামি ও অজ্ঞাত পরিচয় আসামিরা মিলে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টির এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার জন্য 2025 সালের 9 ফেব্রুয়ারি রমনা মডেল থানাধীন রমনা পার্কের হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন পার্কের ভেতরের অংশে ষড়যন্ত্রমূলক মিটিং করেন। মিটিং চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। ওই ঘটনায় রমনা থানার উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, গত 29 মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে তাকে আটক করে জনতা ও একদল শিক্ষার্থী। পরে তাকে শাহ আলী থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। সেখান থেকেই তাকে গুলশান থানায় হস্তান্তর করা হলে 30 মার্চ বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আত্মসমর্পণ করছেন মুফতি আমির হামজা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মানহানির মামলায় কুষ্টিয়া 3 সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা আজ রোববার সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করবেন। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক জানান, মুফতি আমির হামজার হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। তিনি রোববার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করবেন। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আদালত নেবেন। সিরাজগঞ্জের জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামও জানান, সংসদ সদস্য আমির হামজা দুপুরে আত্মসমর্পণের জন্য আদালতে উপস্থিত হবেন। এর আগে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দেওয়ার অভিযোগে গত 2 এপ্রিল আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। একই দিন আদালত তাকে সমন জারি করে 21 এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে হাজির না হওয়ায় গত 17 মে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। মামলাটি বিদ্যুৎ মন্ত্রীর সম্মানহানির অভিযোগে দায়ের করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী হাজিরা না দেয়ায় বিষয়টি আইনি প্রক্রিয়ায় অগ্রসর হয়। এখন আত্মসমর্পণ ও জামিন আবেদন চেয়ে আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে। বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল। বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি একটি উদারপন্থী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার 14 জুন সকালে প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান আরও 10 বছর বেঁচে থাকলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে হত্যাকারী হিসাবে উপস্থাপন করেছিল, অথচ তিনি রাষ্ট্রনায়ক নন, মহানায়ক ছিলেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছেন, বাংলাদেশের জাতীয়তাবাদ সত্তার বিকাশ ঘটিয়েছেন তিনি আরও বলেন, গণতন্ত্রকে উত্তম শাসন ব্যবস্থা হিসাবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন শহীদ জিয়া, দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করেছেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তার হাত ধরেই নতুন বাংলাদেশ আবারও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির মহাসচিব।